অনেক অপেক্ষার পরে নেজা 2 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এই মুভিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন এটা এত পরিমাণ টাকা কামাচ্ছে, আর কেনই বা এটা অ্যানিমেটেড সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে। অ্যাকশন, লাভ, রিভেঞ্জ কি নেই এই নেজা 2 এ। আসলে বলতে গেলে ফুল প্যাকেজ এই নেজা 2। 2.5 ঘন্টার এই সিনেমাটি যখন তুমি দেখতে থাকবা কখন যে সময় চলে যাবে তুমি বুঝতেও পারবা না, আর তারপরে চিন্তা করবা যে সিনেমাটা আরেকটু বড় হলো না কেন। তোমার আমার চিন্তাভাবনা যেখানে গিয়ে শেষ হয়, নেজার কাহিনী সেখান থেকেই শুরু। এটি একটি চাইনিজ অ্যানিমেটেড মুভি। তো কোনো স্পয়লার না দিয়ে আর কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। নেজা 1 এর শেষের দিকে আমরা দেখেছিলাম নেজা আর অ্যালভিন তাদের গ্রামকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণের আহুতি দিয়ে দেয়। এতে তাদের পুরো শরীর ধ্বংস হয়ে যায় কিন্তু তাদের আত্মাগুলো বেঁচে যায়। তারপর থেকেই নেজা 2 এর কাহিনী শুরু। শরীর ছাড়া আত্মা মাত্র 7 দিন পর্যন্ত জীবিত থাকতে পারবে, তারপরে সেগুলো নষ্ট হয়ে যাবে। নিজের সবচাইতে প্রিয় ছাত্রকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি এঁটে বসে তাই, আর 7 রঙালা কমলের শক্তি ব্যবহার করে ওদের শরীর তৈরি করতে থাকে। আর এই কাজে ওকে সাহায্য করছিল গ্রামবাসী। যেহেতু নেজা তাদের জন্য শরীর নষ্ট করেছে, তো এটা তো ওদের একরকম দায়িত্বই। আর নেজাকে তারা তাদের রক্ষাকর্তাও মানত। যদি নেজা না থাকতো তাহলে হয়তো আজকে ওরা জীবিতই থাকতো না। তারপর কয়েক ঘন্টার কষ্টের পরে তাই ওদের দুজনের জন্য নতুন নতুন শরীর বানিয়ে দেয়। কিন্তু নেজার শরীরটা একদমই পছন্দ হয় না, আর নিজের শরীর সে নিজেই বানিয়ে নিতে চায়। কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরে সে বুঝতে পারে যে আগেরটাই ভালো ছিল, তাই সে সেটাই রেখে দেয়। তারপর সেখানে নেজার বাবা মাও চলে আসে। নেজা আর আলভিনকে দেখে অনেক খুশি হয়ে যায় দুজনেই। তারপর সেখানে একটা সিপাহি এসে পৌঁছে। সে এসেই বলে সেনগুং নাকি গ্রামকে অ্যাটাক করেছে। এই কথাটা শুনে গ্রামের নেতা নেজার পিতা লিভিং সেনগুংকে তেমন একটা থ্রেট মনে করে না, কারণ সে একাই এসেছিল। কিন্তু খুব তাড়াতাড়ি এটা স্পষ্ট হয়ে যায় যে সে একা আসেনি, সাথে করে জলদানবের বিশাল একটা সৈন্য নিয়ে এসেছিল। এটাতে লিজিং নিজের যোদ্ধাদেরকে তৈরি করে ফাইট করার জন্য। শুরু হয়ে যায় তাদের মধ্যেকার তুমুল মারামারি। ফাইট চলতে থাকলে হঠাৎই সেনগুং দেখতে পায় একটু বড় রকমের একটা জাদুই বেষ্টনী। এটা আসলে নেজার অ্যালভিনকে বাঁচানো হচ্ছিল। সাথে সাথে সে চলে আসে সেই জায়গায়, এসেই ওই ঢালকে ভাঙার চেষ্টা করে। ওর উদ্দেশ্য আসলে নেজার শরীর থেকে ক্রিস্টালটা বের করে আনা, কিন্তু শক্তি কম পড়ে যায় ওই ঢালকে ভাঙার জন্য। তবে অনেক চালাকির মাধ্যমে 3 ড্রাগন রাজাকে ডেকে আনে সে, কারণ ওদের পাওয়ার অনেক বেশি ছিল আর ওরাই শুধুমাত্র ঢালকে নষ্ট করতে পারত। যখন তাই এই হামলার জন্য নিজেকে তৈরি করে নেয় এবং যখন প্রায় হার মেনে নিচ্ছিল, তখন আচমকাই অ্যালভিন নিজের শক্তি ব্যবহার করার বিশাল একটা বরফের দেওয়াল খাড়া করে দেয়, আর যেটার মাধ্যমে সবাই বেঁচে যায়। এরই মধ্যে দেখা যায় গোয়ানকে, যে পূর্ব সমুদ্রের রাজা, সব ড্রাগনদের নেতাও। তারপর সে পৃথিবীতে চলে আসে। আসলে ইনি ছিল অ্যালভিনের বাবা। বাবাকে যখন অ্যালভিন দেখতে পায় তখন নিজের অপারগতার কথা বলে এবং অনেক করে ক্ষমা চায় বাবার থেকে। কিন্তু গোয়ানের এতে কোনো আপত্তি ছিল না, ওর ছেলে বেঁচে আছে এটাই ওর কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু কাহিনী এখানেই থেমে থাকে না। অ্যালভিন তার নিজের সম্পূর্ণ শক্তিটা ব্যবহার করেছিল, এই জন্য তার এই শরীরটা নষ্ট হয়ে যায়। যখন ওর কাছে সময় একদমই কম ছিল, তখন বাবার কানে কানে বলে যে গ্রামের ওপর অ্যাটাক করা বন্ধ করে দাও বাবা, এটাই আমার শেষ ইচ্ছা। কিন্তু নেজা বন্ধুকে এমন অবস্থায় দেখে একদমই শান্তি পাচ্ছিল না। সে তাইকে অনেক করে বলতে থাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে আউবিংকে। আপনি কিভাবে বাঁচাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু ও বাঁচলেই আমার কথা শেষ। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে তাই বলে ওকে বাঁচানোর শুধুমাত্র একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে নেজার শরীরের মধ্যে ঢুকতে হবে ওকে, আর কেবলমাত্র তাহলেই বাঁচতে পারবে আউবিং। এছাড়া অন্য আর কোনো রাস্তা নেই। এটা সফল হওয়ার জন্য দুজনকেই একই শরীরেই থাকতে হবে। তবে এটা একটা অস্থায়ী সমাধান ছিল। মাত্র 7 দিনে এভাবে আউবিং বাঁচতে পারবে নেজার শরীরে। তখন তাই ওদেরকে একটা বুদ্ধি দেয়। দেবতাদের কাছ থেকে পবিত্র পানি চেয়ে আনতে পারলে 7 রঙওয়ালা কমল আবার জীবিত করা সম্ভব, আর তাহলে শুধুমাত্র বাঁচানো যাবে আউবিংকে। কিন্তু সেনগং এটার বিরোধিতা করে, কারণ এতে ড্রাগন জাতির সমস্যা আরও বাড়বে বই কমবে না। তবে ওর কাছে এর একটা অন্য সমাধানও ছিল। তার মতে নেজাকে অমরত্ব লাভের পরীক্ষা দিতে হবে, আর অমরত্ব লাভ করলে তখন মহল থেকে কিছু একটা আবদার করা যায়। তখন সে ওই পবিত্র পানিটা চাইবে। একদমই সিম্পল। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কোনোভাবে যদি দেবতারা পরীক্ষার সময় নিজের দানবীয় শক্তির উপস্থিতি টের পায় তবে অনেক ঝামেলায় পড়তে হবে ওকে, এমনকি মরতেও হতে পারে। এজন্য পরীক্ষা চলাকালীন নেজার শরীরে আউবিংয়ের কন্ট্রোল থাকতে হবে। প্রথমে তো বাবা মা কোনোভাবেই নেজাকে যেতে দিতে চায় না, কারণ কোন বাবা মাই চায় তার ছেলের প্রায় নিশ্চিত মৃত্যু দেখেও সেখানে যেতে দিতে। কিন্তু নেজাও নাসরবান্দা, সে তার বন্ধুকে বাঁচিয়ে ছাড়বে। এজন্য বাবা রাজি হয়, কিন্তু একটা শর্ত আছে। ড্রাগনদেরকে এই গ্রামে আর অ্যাটাক করা যাবে না এখন। অন্য কোনো উপায় না থাকায় এটাই ডিসাইড করা হয় সবার মাধ্যমে। তারপর নেজার তাই মাউন্ট ফুনের উদ্দেশ্যে রওনা হয়, যেন নেজা অমরত্বের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। প্রতিমধ্যে এক পাহাড়ের উপরে এসে তাই আউবিংকে শেখাতে থাকে যে কিভাবে সে নেজার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এটাতে একদমই অপারগরা।
আর দুজনই জাগ না থাকলে কাজ ঠিকভাবে হবে না। সময় অনেক কম থাকায় তাই একটা বুদ্ধি আটে আর নেজাকে কিছু ঔষধ ধরিয়ে দেয়, যেটাতে নেজা ঘুমিয়ে যাবে আর শরীর ভালোভাবে কন্ট্রোল করতে পারবে আউবিং। দেখা যায় কাজ করে ওদের এই প্ল্যানটা। তারপর পরে ওরা মাউন্ট ফুনে এসে পৌঁছে। ওদের ওয়েলকাম করে গ্র্যান্ড জাদুঘর। ঠিক তখনই নেজার ঘুমের ওষুধের সময় শেষ হয়ে যায় আর সে তার শরীরের কন্ট্রোলটাও নিয়ে নেয়। এটাতে গ্র্যান্ড জাদুঘর নেজার শক্তিটা বুঝতে পারে এটা আগের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তাই অনেক চালাকির মাধ্যমে এটা কাটিয়ে দেয় আর মানিয়ে নেয় গ্র্যান্ড জাদুঘরকে। অন্যদিকে দেখা যায় লিজিং বলে যে তাদের ডাক্তারকে যেন গ্রামে ঢুকতে দেওয়া হয়, গ্রামে এসে তাদের ঘায়েল হওয়া সৈনিকদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই মানে না শেনগং। এর কিছুক্ষণ পরেই ওর সৈনিকরা এক ছেলেকে ধরে আনে। একে আসলে স্পাই মনে করে ধরেছিল, কিন্তু সত্যটা যখন সামনে আসে তখন সবাই লেগে যায়, কারণ ওই ছেলেটা আসলে শেনগংয়ের ছোট ভাই। অনেক দিন ধরেই সে বড় ভাইকে খুঁজছিল। এখন সে তার মানব রূপ ধরাটাও শিখে গেছে আর এই জন্য ভাইকে তার পুরনো দিনের একটা ওয়াদা পালন করতে বলে। অনেক দিন আগে শেনগং তার ভাইকে একটা ওয়াদা করেছিল, যখন তুমি মানুষ হতে পারবে তখন আমি তোমাকে প্রশিক্ষণ দেব আর একটা প্রাসাদেও নিয়ে যাব। কিন্তু এখন তো শেনগং একটা গুরুত্বপূর্ণ মিশনে ছিল, এজন্য তার ভাইকে গ্রামে ফিরে যেতে বলে। যদিও ছোট ভাই খানিকটা নিরাশ হয়, তারপরেও মেনেই নেয়। যাওয়ার আগে ছোট ভাই বলে, তুমি এখানে কি করছো? শেনগং কি জবাব দেবে বুঝতে পারছিল না, কারণ যদি সে সত্যটা বলে দেয় তবে ছোট ভাই ওকে একদম খারাপ ভাববে আর সারা জীবন ওকে ঘৃণা করে যাবে। ঠিক তখনই লিজিং বলে ওঠে, তোমার ভাই আমাদের গ্রামকে রক্ষা করছে, এখানে জলদানব দিয়ে ভরে গেছে, তো তোমার ভাই তাদের থেকে বাঁচাচ্ছে আমাদের এই গ্রামকে। আসলে লিজিং যেই কথাটা বলল এটা শেনগংকে বাঁচানোর জন্য নয়, এটা বলেছিল ছোট ভাইয়ের ভালোর জন্য, কারণ বড় ভাইয়ের খারাপ হওয়ার কথা শুনে সেও যেন খারাপ রাস্তায় চলে না যায়। এটাতে শেনগংয়ের মনটা একটু নরম হয়ে যায় আর গ্রামের মানুষের কি কি প্রয়োজন সেটা জানতে চায়। ঔষধপত্র সহ সবকিছুর ব্যবস্থা সে নিজেই করে দিবে। অন্যদিকে নেশা পরীক্ষার প্রথম ধাপের জন্য পুরোপুরি প্রস্তুত। পুরো জোশের সাথে উদবিলা ও রাক্ষসদের ধরতে এসেছিল সে, কিন্তু ভুল সময় এসে পড়ে নেজা। তখন রাক্ষসেরা খাবার খাচ্ছিল, এই জন্য নেজাকে কেউই সিরিয়াসলি নিচ্ছিল না। এটাতে অনেক খেপে যায় নেজা আর একজনের খাবার ফেলে দেয়। এটাতে সে জোরে করে একটা চিল্লানি দেয় আর উদবিলাওয়ের নেতার ধ্যান গিয়ে পড়ে নেজার দিকে। তখনই এলবিং নেজার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর নিজের শক্তি প্রদর্শন করে। এটা দেখে অনেক ঘাবড়ে যায় উদবিলাওয়ের নেতা আর তার শিষ্যকে লড়তে বলে দেয়। কিন্তু সমস্যা এটা হয় যে খুব অল্প সময়ে নেজা আবারও জাগনা পেয়ে যায় আর শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এলবিং। তারপর আবার নেজা ওষুধ খেতে থাকলে হঠাৎই শিষ্য অ্যাটাক করে আর নেজার সব ঔষধগুলো গিয়ে পড়ে উদবিলাওয়ের খাবারের মধ্যে। এখন নেজার কাছে আর অন্য কোনো রাস্তা না থাকায় লাগাতার মার খেয়েই যাচ্ছিল। তারপর এক পর্যায়ে উদবিলাওয়ের সব খাবার খেয়ে নেয় নেজা, যেন ঔষধটা ওর পেটের মধ্যে যায়। তারপর পরে নেজার শরীরের কন্ট্রোলটা চলে যায় আউবিংয়ের দখলে। সাথে সাথেই সে উদবিলাওদের উচিত শিক্ষাতে হারিয়ে দেয়। এভাবেই প্রথম পরীক্ষা শেষ হয় নেজার। এর পরপরই গ্র্যান্ড জাদুঘর ওদেরকে একটা মহান মিটিংয়ে আমন্ত্রণ জানায়। সেখানে আরও অনেক জাদুঘরের সাথে দেখা হয় ওদের। এখানে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথাবার্তা চলছিল। তখন একজন বলতে থাকে, হয়তোবা ড্রাগন জাতি আমাদেরকে ধোঁকা দিবে যুদ্ধের সময়, এই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়। কিন্তু মহান জাদুঘরের কাছে এটা কোনো সমস্যাই না, কারণ উনার শক্তি সবার চাইতে অনেক বেশি। এই সিদ্ধান্তের মাধ্যমেই শেষ হয় মিটিং, কিন্তু এখনও অনেকটা সময় ছিল। এজন্য নেজাকে তার দুই ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দেয়। প্রথমবারের মতো নেজা তার ভাইদের মিলতে যাচ্ছিল, এজন্য একটু নার্ভাসও হয়ে পড়ে আর তার জায়গায় অ্যালবিংকে পাঠায়। যখন নেজা আবার জ্ঞান ফিরে পায় সে দেখতে পায় যে অ্যালবিং কান্না করছিল। আসলে অ্যালবিং নেজার কথা চিন্তা করেই কান্না করছিল, কারণ তার ভাইয়েরা নেজাকে কত বেশি ভালোবাসে। অ্যালবিংয়েরও দুইটা ভাই ছিল, কিন্তু তারা মারা গেছে। এসব কাহিনীগুলো শুনে নেজাও কান্না করতে শুরু করে। আসলে নেজা এতদিন ভাবতো যে দানবের অবতার হয়ে জন্মেছি আমি, আর কেউই আমাকে চায় না। তবে সেটা ভুলেই গেছিল যে তাকেও অনেক মানুষ মনে প্রাণে ভালোবাসে। নিজের ভুল বুঝতে পারার পর থেকে নেজা নিজের ভাগ্য নিজেই লিখবে বলে ধ্যান করে আর তার প্রিয়জনদেরকে রক্ষা করার দৃঢ় সংকল্প নেয়। সময় কাটতে থাকে। এবার নেজার দ্বিতীয় পরীক্ষার সময় চলে এসেছে। এখানে এসেই লিডারের সাথে ফাইট শুরু করে আলবিং, কিন্তু ইনিও অনেক শক্তিশালী ছিলেন। তুমুল ফাইট চলতে থাকে এই দুইজনের মধ্যে। এক পর্যায়ে অ্যালবিং জিতেই যাচ্ছিল, কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যায় লিডার আর অ্যালবিংকে মারতে শুরু করে। ফাইট চলার এক পর্যায়ে এক হাত হারাতে হয় লিডারকে আর দানব শিকারীরা ধরে ফেলে সেখানকার সবাইকেই। ঠিক তখনই শিংগংয়ের ছোট ভাই চলে আসে আর ওদের ওপর হামলা করে দেয়। জানা যায় অ্যালবিংয়ের প্রতিদ্বন্দ্বী আসলে শিংগংয়ের বাবা। ছোট ভাই বাবার এই দশা দেখে অ্যালবিংয়ের উপর হামলা করে। তখন মহান জাদুঘরের রক্ষক এটাকে প্রতিরোধ করার জন্য ছোট ভাইয়ের ওপর তীর ছুঁড়ে তাকে মারার জন্য, কিন্তু বাবা নিজের শরীর দিয়ে বাঁচিয়ে নেয় ছেলেকে। তারপর ফাইট করতে শুরু করে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাবা যতদূর সম্ভব সময় কাটাতে থাকে।
এর মধ্যেই সে যেন সিংগংয়ের দিকে গিয়ে যান বাঁচাতে পারে। তারপর পরই সেখানে সবাইকে ধরে ফেলে দানব শিকারীরা, আর এই পরীক্ষাটিতেও পাশ করে যায় নেজা। এদিকে ছোট ভাইকে ঘায়েল অবস্থা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় শিনগং। নেজাকে এর মাসুল দিতেই হবে। এদিকে তাইয়ের রক্ষক নেজাদের এসে জানায় তোমাদের গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, পুরো গ্রাম পুরো একদম সারখার। সাথে সাথেই নেজার তাই চলে আসে ওদের গ্রামে। গ্রামের এই হাল দেখে তো নেজার একদম নাজেহাল অবস্থা। তখন মহান জাদুকর সবকিছু পর্যবেক্ষণ করে জানায় এটা ড্রাগনদের কাজ, এভাবে পুরো গ্রামকে একমাত্র তারাই পোড়াতে সক্ষম। এই কথাগুলো শুনে নেজার বদলা নেওয়ার আগুন যেন বাড়তেই থাকে, কারণ ড্রাগনদের শিকার হয়েছে তার বাবা মাও। আলবিঙ্গোকে বোঝানোর অনেক করে চেষ্টা করে, কিন্তু কিছুতেই শান্ত হয় না নেজা, আর চলে আসে একটা জায়গায়। এখানেই হয় ওর তৃতীয় পরীক্ষা। পাহাড় দানবের সাথে লড়তে হয় নেজাকে। চোখের পলকেই সেই পাহাড় দানবকে শেষ করে দেয় নেজা। ওর শক্তি দেখে গ্র্যান্ড জাদুকর নেজাকে অমরত্ব দান করে, সাথে সেই পবিত্র পানি। সাথে ড্রাগনদের সাথে যুদ্ধ করার জন্য নেজাকেও আমন্ত্রণ জানায়। সেখানে যাওয়ার আগে নেজাকে তাইয়ের কাছে গিয়ে পবিত্র পানিটা দিয়ে আসতে হবে, যাতে আউবিংয়ের জন্য নতুন করে শরীর বানানো সম্ভব হয়। এদিকে গ্র্যান্ড জাদুকর চলে আসে ড্রাগনদের আস্তানায়, আর ওদেরকে সিল করতে শুরু করে। তবে এটা কোনোভাবেই মানতে চায় না গোয়ান, কারণ সে তো ওই গ্রাম ধ্বংস করার আদেশ দেয়ইনি। আসলে ওকে ধোকা দিয়েছিল শেনগং আর তার 3 ভাই ড্রাগন। ওরাই ধ্বংস করেছিল ওই পুরো গ্রামকে। গোয়ান আর দানব শিকারের মধ্যে ফাইট চলতে থাকে। এক পর্যায়ে গোয়ান তার আর্সেনালের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকটা করে, কিন্তু ইতিমধ্যে নেজা চলে আসার ওদেরকে বাঁচিয়ে নেয়। তারপর গোয়ানের সাথে শুরু হয় নেজার ফাইট। কিছুক্ষণের মধ্যে গোয়ানকেও সেই সিল করা পাতিলের মধ্যে পাঠাতে সক্ষম হয় নেজা। এই ব্যাপারগুলোতে অনেক খুশি হয়েছে গ্র্যান্ড জাদুকর, কারণ নেজা ড্রাগনদের রাজাকেও হারিয়ে দিল। তো এই জন্য সে নেজাকে বলে দানবদের শাস্তি দিয়ে তাকে সাহায্য করতে। নেজাও রাজি হয়ে যায়। তবে সে তার জিতে একদমই খুশি হতে পারে না, কারণ এই জিত এটা সমপরিমাণ নয় যেটা সে হারিয়েছিল। বাবা মাকে হারিয়ে একদমই শূন্য হয়ে গেছে নেজা। ঠিক তখনই ওর বাবা মা চলে আসে সেখানে, আর গ্রাম ধ্বংসের আসল সত্যটা জানায়। ওদের গ্রামকে নাইবা শেনগং ধ্বংস করেছিল, আর নাইবা গোয়ান। ওদের গ্রামকে ধ্বংস করেছিল আসলে গ্র্যান্ড জাদুকর নিজেই। দেখা যায় 3টা ড্রাগন, যারা 1000 বছর ধরে কেটে আসা দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে চাচ্ছিল। এই জন্যই 3 ড্রাগন রাজাই মহান জাদুকরের কাছে আত্মসমর্পণ করে দেয়। জাদুকর তার শক্তি বাড়ানোর জন্য রাজি হয়ে যায়, আর গ্রামকে পুরো জালে রাগ করে দিতে বলে ওদেরকে। এই ব্যাপারগুলোতে শেনগং অনেক রাগান্বিত হয়, আর গ্র্যান্ড জাদুকরের মোকাবেলা করতে থাকে। তবে সে জানতো যে একা সে কোনোভাবেই পেরে উঠবে না। এই জন্য নেজার বাবা মাকে পালাতে সাহায্য করে, আর আবারও ফাইট শুরু করে ওদেরকে কিছুটা সময় দিচ্ছিল পালানোর জন্য। এই ব্যাপারটা যখন নেজা জেনে যায়, তখন গ্র্যান্ড জাদুকরের বিরুদ্ধে লড়তে শুরু করে। ওর সাথ দেয় বাবা মা, তাই এবং আউবিং। ফাইট চলতে থাকে, তখনই 3টা ড্রাগন রাজাও এসে যোগ দেয়। এতে নেজারা আরও ডিসঅ্যাডভান্টেজে পড়ে যায়। তারপর পরে নেজা অনেক চালাকির মাধ্যমে এমন একটা কাজ করে যাতে 3টা ড্রাগন নিজেদের মধ্যেই লড়তে শুরু করে। তারপর খুব সহজেই নেজা ওদেরকে হারিয়েও দেয়। তখন নেজা আর আউবিং যায় গ্র্যান্ড জাদুকরকে মারার জন্য, কিন্তু গ্র্যান্ড জাদুকর ওদেরকে গোল্ডেন নিডেল দিয়ে সিল করে দেয়। তারপর ওই পাতিলার মধ্যে ওদের 4 জনকে নিক্ষেপ করে। আসলে এই পাতিলাটা দিয়ে গ্র্যান্ড জাদুকর অমরত্বের বড়ি বানাতো। এর ভেতরে থাকা এক একজন এক একটা অমরত্বের বড়িতে রূপান্তরিত হবে। আউবিং এসে বাবাকে সবকিছু খুলে বলে। তখন গোয়ান সেখানে থাকা সবাইকে মুক্তও করে দেয়, আর একসাথে হয়ে লড়ার আহ্বান জানায়। এমনিতেও আমরা সবাই মরতে চলেছি, তো শেষবারের মতো একটা চেষ্টা করলে কিন্তু মন্দ হয় না। আর গোয়ান এটাও খুব ভালো করেই জানতো যে তাদের যদি কেউ বাঁচাতে পারে সেটা নেজা আর আউবিংই, তো ওদের সাহায্য করতে থাকে। পরক্ষণেই মহান জাদুকর নেজার সামনে একটা প্রস্তাব রাখে, যদি তোমার বাবা মাকে বাঁচাতে চাও তবে তোমাকে মরতে হবে। নেজা এই প্রস্তাবকে প্রায় মেনেই নিয়েছিল। তখনই ওর মা ওকে থামায়, আর বলে কোনো বাবা মাই তাদের সন্তানদেরকে নিজের আগে মরতে দেখতে চায় না। নেজাকে সান্ত্বনা দেওয়ার জন্য গোল্ডেন নিডেলের ঘা খাওয়া সত্ত্বেও মা নেজাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরে। নেজা তো কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে মা ক্রিস্টালে পরিণত হয়ে যায়। এতে নেজা তার টেম্পার একদম হারিয়ে ফেলে, আর এই গোল্ডেন নিডেল থেকে মুক্তিও পেয়ে যায়। এখানে থাকা আগুনের হিটে নেজার শরীরটা পরিপূর্ণ রূপ ধারণ করে। তারপর আউবিং আর নেজা মিলে পাতিলটার সিল ভাঙতে যায়। এর ভেতরে থাকা সব ড্রাগন আর দানবরাও সাহায্য করছিল ওদেরকে। ব্যাপারটা বুঝতে পেরে দানব শিকারীরা গিয়ে পাতিলাকে আটকাতে চায়, কিন্তু নেজাদের মিলিত শক্তির কাছে পরাজিত হয়। মুক্ত হয়ে যায় নেজা সহ পাতিলায় থাকা সবাই। তারপর পরই মহান জাদুঘরের ওপর পাল্টা হামলা করে, কিন্তু মহান জাদুঘর আবারও নেজা আর আউবিংকে ঘিরে ফেলে। তবে এদেরকে বেশিক্ষণ এভাবে রাখতে পারে না। ওদের দুজনের মিলিত শক্তির কাছে মহান জাদুঘরও কিছুই না। যখন সে বুঝে যায় নেজাদের সাথে পেরে ওঠা একদমই সম্ভব নয়, তখন নিজেদের লোক নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মহান জাদুঘর। যুদ্ধ শেষ হওয়ার পরে আউবিং নেজাকে তাদের ড্রাগন কাবিলায় সামিল হতে বলে, কারণ এখন তো নেজার সত্যটা সবাই জেনে গেছে। তাকে হান্ট করতে এবার আসবেই আসবে। কিন্তু নেজা মানা করে দেয়, আমি আর লুকিয়ে থাকতে পারবো না,
যে আসে আসুক, দেখে নেব, কোথাও পালাবো না, আর আমি এখানেই থাকবো, যে আসবে তার পাল্টা জবাব দিব। মানে নেজা তো একদম ফুল অর মোডে ছিল। আউবিং নেজার কথাটা বুঝতে পারে আর বাবার সাথে চলে যায়। কিন্তু যাওয়ার সময় বাবা দেখতে পায় আউবিংয়ের চোখে এক অন্যরকম শূন্যতা। তখন বাবা তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক শাসনের মধ্যে রেখেছিলাম আমি, এখন থেকে আর না, তোমার মন যা চাইবে তুমি তাই করো। তারপর পরে আউবিং চলে আসে নেজার কাছে। এখন থেকে শত্রুর সামনে ওরা দুজনে মিলেই করবে। এখন দুজনে ফুল অ্যাটাক মোডে চলে গেছে। আর এর মাধ্যমেই শেষে হয়ে যায় সিনেমাটি। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় শেনগাং এবং তার বাবা এখনো মারা যায়নি। গ্র্যান্ড জাদুকর ওদেরকে আটকে রেখেছিল। আর মহলে ওনার সাথে দেখা করতে আসে দুজন ছেলে। এদেরকে দেখে মনে হচ্ছিল হয়তো বা এরা নেজারই দুই ভাই। তাহলে কি নেজাকে তার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? আর শেনগাংকেই বা কেন জীবিত রাখা হয়েছে? গ্র্যান্ড জাদুকর নেজাকে মারার জন্য কি করবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে নেজার তৃতীয় ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।